নজর রাখছে এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। এসএসকেএম এর ছবি প্রথম টিভি9 বাংলায় আপনাদেরকে দেখিয়েছিল। এমার্জেন্সি বিভাগে আগুন লেগেছে, সিটি স্ক্যান হয় যেখানে, ঠিক সেই ঘরেই আগুন লেগেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দমকলের 9টি ইঞ্জিন উপস্থিত রয়েছে যারা আগুন নেভানোর কাজ করছে। যে ছবি আমরা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো কিন্তু বলছি আগুন নেভানোর কাজ চলছে, কারণ দমকল মন্ত্রীর সঙ্গে টিভি9 বাংলার কথা হয়েছে এবং তিনি বলছেন আগুন এখনো নিয়ন্ত্রণে কিনা তা এখন তিনি বলবেন না। অর্থাৎ কোথাও কি কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, আগুন হয়তো তাহলে এখনো নিয়ন্ত্রণে আসেনি। এটাই আমরা আপডেট দিতে থাকবো আপনাদের প্রথম থেকে, যেমনটাই টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ ছবি। টিভি9 বাংলা এসএসকেএম এ অগ্নিকাণ্ডের খবর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আসার, কারণ স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই জানি এমার্জেন্সি যে বিল্ডিং যেখানে রোগীরা সর্বপ্রথম তারা চিকিৎসার জন্য আসেন এবং এমার্জেন্সিতে যারা আসেন তাদের অবস্থা কতটা ক্রিটিক্যাল হয় সেটা আলাদা করে কোনো বলার অপেক্ষা থাকে না। আর সেখানে সেই বিল্ডিংয়ে আগুন লেগেছে, সিটি স্ক্যান বিভাগে আগুন লেগেছে যখন, তা সত্যি চিন্তার বিষয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি সেটাই লাইভ আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে দেখাচ্ছে। এসএসকেএম এ অগ্নিকাণ্ড এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দমকলের 9টি ইঞ্জিন চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসার। ওইখানে যারা আশেপাশে রোগীরা ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রী পৌঁছে গিয়েছিলেন অরূপ বিশ্বাস, তিনি বলেছিলেন এখনো কিন্তু আগুন লাগার কারণ তা স্পষ্ট নয়। কি থেকে আগুন লেগেছে সেটা এখনো কিন্তু অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি। দমকল কর্মীরা এখনো কনস্ট্যান্ট তারা কাজ করে চলেছেন এবং এখনো তারা কাজ করে চলেছেন। তারা এখনো বিষয়টা সামনে আনেননি যে আগুনটা আসলে কি থেকে লেগেছে। সিটি স্ক্যান বিভাগে আগুন লেগেছে, তাহলে কি কোনো রকম কোনো শর্ট সার্কিট হয়েছে, কোনো রকম মেশিন থেকে আগুন লেগেছে, সেই ধারণাটা এখনো পরিষ্কার নয়। তবে আগুনের ভয়াবহতা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আমাদের প্রতিনিধি আমাদের সৌরভ দত্ত রয়েছেন। আমরা যে প্রশ্নটা তুলছি, দমকল আসার আগে আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল? সৌরভ, ফায়ার এক্সটিংগুইশার কোন রকম কোনো ব্যবস্থা ছিল? লিমা দেখো, 1.5 ঘন্টা আগে যে আগুন এসএসকেএম এ লেগেছে বলে আমরা জানতে পারছি, এমার্জেন্সি বিল্ডিং লাগোয়া অ্যানেক্স বিল্ডিং এ, সেই অগ্নিকাণ্ড ঘিরে অনেকগুলি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন যে এমার্জেন্সি বিল্ডিং লাগোয়া অ্যানেক্স বিল্ডিং এর দোতলায় ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগলো, সেখানকার করিডোরে ফায়ার টেন্ডার থাকলেও সেই ফায়ার টেন্ডার চালানোর জন্য সেখানকার যারা কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ছিলেন তারা কি প্রশিক্ষিত ছিলেন যে কিভাবে ফায়ার টেন্ডার চালাতে হয়, যদি আগুন ছোট অবস্থায় থাকে, শর্ট সার্কিটের আগুন ফায়ার টেন্ডার দিয়ে কিভাবে নেভাতে হয়, সেই প্রশিক্ষণ কি তাদের ছিল? যদি তাদের থাকতো তাহলে আগুন বড় আকার নিত না এবং তাহলে দমকলের জন্য অপেক্ষা করতে হতো না। তাদের কি ভূমিকা ছিল যারা প্রথম আগুনটা দেখলেন যখন শর্ট সার্কিট থেকে আগুন, তারা কি নেভানোর জন্য কি চেষ্টা করেছিলেন? 2 নম্বর যে প্রশ্নটা, দমকলের যে প্রশ্নটা বারবার উঠছে, এসএসকেএম এর কোথায় আগুন লেগেছে? এসএসকেএম এর আগুনটা লেগেছে এমার্জেন্সি বিল্ডিং লাগোয়া এনএস বিল্ডিং এ। দমকল স্টেশন এসএসকেএম এর কোথায় আছে? এ মাথায় যদি এমার্জেন্সি বিল্ডিং লাগোয়া এনএস বিল্ডিং হয় তাহলে একেবারে শেষ প্রান্তে, ঠিক মুখোমুখি শেষ প্রান্তে ও মাথায় রয়েছে দমকল স্টেশন। দমকল স্টেশনের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি এখন অবরুদ্ধ আছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ওখানে রয়েছে, সেখানে যদি সে ক্যামেরা নিয়ে যায় তাহলে সেখানে দেখবে সেই রাস্তাটি নো এন্ট্রি করা রয়েছে। তার কারণ হচ্ছে যে সেখানে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তাই সেই রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। শেড দিয়ে পর সেই রাস্তা বন্ধ করা আছে। ফলে ইমার্জেন্সি ফায়ার টেন্ডারকে কিন্তু ঘুরে মেন বিল্ডিং হয়ে ইমার্জেন্সির দিকে ঢুকতে হবে। সৌরভ, আমি তোমার কাছে আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য তুমি দিচ্ছিলে দর্শকদের, আমি আসবো সেই তথ্য তোমার থেকে জানবো। তবে তার আগে দর্শকদেরকে দেখানো ভীষণ প্রয়োজন যে সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা চিকিৎসার জন্য ছুটে যাই, সেখানে যখন আগুন লেগেছিল কি ভয়ানক ছবি একবার দেখুন। আগুনের ভয়াবহতা দেখে স্পষ্ট যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এসএসকেএম এই মুহূর্তে দাঁড়িয়ে। দমকল কর্মীরা এই মুহূর্তে চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব এসএসকেএম এর আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এখনো পর্যন্ত কিন্তু বলছি অফিসিয়ালি কিছুটা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই মুহূর্তে সবথেকে বড় খবর বলা চলে এবং স্বস্তির বলা চলে, এসএসকেএম এ আগুন নিয়ন্ত্রণে এসে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এসএসকেএম এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। লাগাতার 9খানা ইঞ্জিন কাজ করে চলছিল এবং এই মুহূর্তে কিন্তু যে ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে আগুন লেগেছিল সেই আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। দোতলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগে এসএসকেএম এর আজকে কিছুক্ষণ আগের ঘটনা।
এবং কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু দমকলের কর্মীরা আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। সত্যি এই মুহূর্তে এটা স্বস্তির খবর, কারণ এমার্জেন্সিতে কি অবস্থায় রোগীরা আসেন, ভয়ঙ্কর। তাদের যে একদম ক্রিটিক্যাল যারা পেশেন্টরা রয়েছেন, রোগীরা রয়েছেন, তারা চিকিৎসার জন্য এমার্জেন্সিতে আসেন এবং সেইখানে সেই বিল্ডিংয়ে এরকম একটা ভয়ানক ছবি। চিকিৎসা করবেন কি করে চিকিৎসকরা, কারণ সেখানকার যে পরিস্থিতি, তাহলে তো চিকিৎসা একেবারে আটকে রয়েছে। এসএসকেএম এর মতো হাসপাতালে এরকম ঘটনা, প্রচুর প্রশ্ন উঠছে, সেসব দিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, আগুন কিন্তু আপাতত নিয়ন্ত্রণে। আমরা কিছুক্ষণ আগেই কিছু রোগীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন কি আমরা একটা শিশুর মা বলছিলেন যে হাসপাতালে তাকে এমার্জেন্সি বিভাগে নিয়ে এসেছিলেন, কিন্তু কোনো রকম কোনো ট্রিটমেন্ট না পেয়ে তাকে ফিরে যেতে হচ্ছে। ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসকেএম এ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনাদের আমরা আরো একবার সেই ছবি দেখাচ্ছি এসএসকেএম এর ঠিক কিছুক্ষণ আগের ঘটনার। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা পেশেন্ট রয়েছেন, যারা রোগী এবং রোগীর পরিজনেরা রয়েছেন, তারা একেবারে দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানেন না কি হচ্ছে সেখানে। আগুন কিছুক্ষণ আগে লেগেছিল, যা কিনা এখন নিয়ন্ত্রণে এসছে। দমকলের 9খানা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং তারা লাগাতার চেষ্টা করেছেন আগুন নেভানোর জন্য। কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে, এসএসকেএম এর মতো হাসপাতাল, যেখানে কিনা আমাদের রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরে থেকেও প্রচুর রোগী আসেন এখানে চিকিৎসা করাতে, এবং একের পর এক বিরল অস্ত্রোপচার করে যে কিনা সাফল্যের কিনারা ছুঁয়েছে বলা চলে। সেখানে এত সাফল্য পেয়েছে যে হাসপাতাল, সেই হাসপাতালের এই অবস্থা। সেই হাসপাতালের এমার্জেন্সি ইউনিট বিভাগ যেখানে নিচে রয়েছে, তার ওপর তলায় অর্থাৎ স্ক্যান হয় যেখানে, সেখানে এরকম একটা পরিস্থিতি কি করে ঘটলো? সেখানে তো 24x7 সারা রাত সব রকম কাজ সেখানে হয়। এমার্জেন্সিতে প্রচুর রোগী আসে এবং এক একজন এক একটা অন্য রোগ, এবং তাদের সঙ্গে কিভাবে এখন এই মুহূর্তে তাদের ট্রিটমেন্ট চলবে, এটা তো বড় প্রশ্ন এসএসকেএম এর মতো হাসপাতালে। আর সেখানে কিনা এরকম একটা অগ্নিকাণ্ড, কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রকম ছিল না, প্রশ্ন তো উঠছেই। আমাদের প্রতিনিধিরা লাগাতার আপডেট দিচ্ছেন, এসএসকেএম এ পৌঁছে গিয়েছেন তারা এবং সেখানকার পরিস্থিতি তুলে ধরছে। তবে একটা কি জিনিস কিন্তু আমরা আবারও বলছি, মুখ্য সচিব এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন। আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে তিনি কিছু বলেন কিনা। এই মুহূর্তে তিনি ভিতরে প্রবেশ করেছেন, এই মুহূর্তে যেখানে কিনা নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে সেখানে তিনি পৌঁছেছেন। অবশ্যই সাংবাদিকরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবেন। এবার তিনি বেরিয়ে এসে কি বলেন এখন সেটাই দেখার, কারণ অফিসিয়ালি, এখনো বলছি অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি যে আগুন আসলে এসএসকেএম এর কি করে লেগেছে বা কোথা থেকে আগুন লেগেছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সত্যজিৎ, একটু আগে পরিবারের লোকজন যারা রোগী রয়েছেন তাদের পরিজনেদের সঙ্গে কথা বলছিলেন এবং তারা যেমনটা জানাচ্ছিলেন চিকিৎসা করাতে এসেছেন, কিন্তু তারা ঘাবড়ে গিয়েছেন, তারা ভয় পাচ্ছেন, তাদের চিন্তা রয়েছে, খুব স্বাভাবিক। স্ক্যান হয় যেখানে, যেখানে রোগীদের নিয়ে আসা হয়, সারা রাত সেখানে রোগীরা আসে, সেখানে এরকম একটা ঘটনা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখার মতো, যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এই যে যারা এমার্জেন্সিতে আসছেন, বিভিন্ন রকম মেশিনের কাজ থাকে, বিভিন্ন রকম মেশিন সেখানে কাজ হয়, সেখানে কি করে এরকম একটা ঘটনা ঘটে গেল? সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, এটা এখনো হয়তো সাময়িকভাবে স্বস্তি যে আগুন নিয়ন্ত্রণে এসে, কিন্তু পরিস্থিতি এতটা ভয়ানক হলো কেন, এই প্রশ্ন তো উঠবেই। লিমা, একেবারে আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু বিপদ কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, বা বিপদ নিয়ন্ত্রণে আনতে গেলে যে সমস্ত সতর্কতামূলক পদক্ষেপের প্রয়োজন ছিল এই অগ্নিকাণ্ডকে ঘিরে, সেগুলো কিন্তু দেখা মিলল না। প্রথম প্রশ্ন, দমকল স্টেশন আগুন লাগলে এসএসকেএম চত্বরের মধ্যেই দমকল সেন্টার রয়েছে, দমকলের ইঞ্জিন রয়েছে, সেই দমকল সরাসরি সোজা যে রাস্তা ধরে আসা যায় সেটা দিয়ে আসতে পারলো না, কারণ সেই রাস্তাটি অবরুদ্ধ হয়ে রয়েছে, সেখানে নতুন বিল্ডিং এর কাজ চলছে। দুই, যে বিল্ডিং এ, যেখানে অ্যানেক্স বিল্ডিং এর যে ডায়াগনস্টিক সেন্টারে দোতলায় আগুন লেগেছে, সেখানে ওয়ার্ড নেই। ঠিকই বলেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সেখানে ওয়ার্ড নেই, কিন্তু এমার্জেন্সি লাগোয়া যে বিল্ডিং, সেই বিল্ডিং এর তলায় এমার্জেন্সি রয়েছে, পিছনে অবজারভেশন ওয়ার্ড রয়েছে, পিছনে নিউরো সার্জারি ওয়ার্ড রয়েছে। এই বিল্ডিংটির সঙ্গে অগ্নিকাণ্ড যে বিল্ডিং এ ঘটেছে সেটি কিন্তু আলাদা বিল্ডিং নয়, একই বিল্ডিং। সিমেন্টের দেওয়াল রয়েছে, মাঝে পার্টিশন রয়েছে, কিন্তু একই বিল্ডিং। ফলে আগুন পড়তো
তাহলে কিন্তু যারা নিউরো সার্জারির বিল্ডিং এর মধ্যে যারা ছিলেন, যারা অবজারভেশন ওয়ার্ডে যারা ছিলেন, যারা ইমার্জেন্সির একতলায় রয়েছেন, চিকিৎসা দেখাতে এসছেন, জরুরি ভিত্তিতে দেখাতে এসছেন, তারা কিন্তু আরো বেশি ট্রমার মধ্যে পড়তেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল অন্তত মিনিট 15 বেশি সময়। সেই সময় ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, নিউরো সার্জারি ওয়ার্ড, সেই বিল্ডিং আমরা ছবিতে দেখেছি, বিদ্যুৎ নেই সেখানে। সেই সময় সেখানকার রোগীদের পরিস্থিতি কি ছিল সেটা জানানো জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষের সেই তথ্য দেওয়া প্রয়োজন যে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, নিউরো সার্জারিতে যে সকল ওয়ার্ডেরা রয়েছেন তারা এই বিদ্যুৎ সংযোগের জন্য কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা। এক্স্যাক্টলি 15 মিনিট, ইটস এ হিউজ টাইম। মানে সেই রকম যারা রোগীরা রয়েছেন, যারা সংকটজনক অবস্থায় ইমার্জেন্সিতে আসছেন, এমন কিছু মেশিনের সাপোর্ট লাগে তাদেরকে, সেক্ষেত্রে 15 মিনিটটা তো অনেক। একেবারে 15 মিনিট সাধারণত হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলা হয় 30 মিনিট গোল্ডেন আওয়ার। ফার্স্ট 30 মিনিট অত্যন্ত গোল্ডেন আওয়ার, তারপর 3 থেকে 4 ঘন্টার একটা স্প্যান ধরা হয়। সেক্ষেত্রে 15 মিনিটও অনেক পেশে এমন রুগী আছেন যে 15 মিনিটটাই কিন্তু তার জীবন বাঁচিয়ে দিতে পারত। সেই 15 মিনিট, যেটা আমাদের সত্যজিৎ যে রিপোর্টটা দেখালো যে ছেলেকে নিয়ে দেখাতে এসেছিলেন, তাকে দেখানো হলো না, এই যে সেই সময় যে 15 মিনিট একটা ব্যস্ততম হাসপাতালের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রইলো, যে ব্লকে নিউরো সার্জারি ওয়ার্ড রয়েছে, যে ব্লকে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড রয়েছে, অর্থাৎ জরুরি ভিত্তিতে যে রুগী তাকে অবজারভেশনে, পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেই ঘরটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং সেখানে সকল পেশেন্ট অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় থাকেন। এসএসকেএম আমরা জানি সেই এসএসকেএম এর অবজারভেশন ওয়ার্ড রয়েছে, তার উপরে নিউরো সার্জারির ওয়ার্ড রয়েছে। ফলে সেখানকার পেশেন্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা এটা কিন্তু কর্তৃপক্ষের জানানো জরুরি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগলো। ডায়াগনস্টিক সেন্টারের আগুন তো একেবারে এত বড় আকার ধারণ করেনি। যদি যেটা বলছেন যে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অনুমান হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে, তাহলে সেই সময় সেই ডায়াগনস্টিক সেন্টারে কি কোনো কর্মী ছিলেন না? হাসপাতালের দিনের অন্যান্য ব্যস্ত সময় যত সংখ্যক রক্ষী থাকেন, নিরাপত্তা রক্ষী থাকেন, সেখানে তো একতলায় পুলিশ কর্মীর ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, এসএসকেএম এর নিজস্ব পুলিশ ফাঁড়ি রয়েছে, তার দোতলায় আগুন। ফলে কতক্ষণ সময় ব্যাহত হলো? সেখানে তো পুলিশ কর্মীরা রয়েছেন, রক্ষীরা রয়েছেন, এমনটা তো নয়। এটা এসএসকেএম এর একটা প্রান্তে, একেবারে এসএসকেএম এর প্রবেশদ্বারে, জরুরি বিভাগের প্রবেশদ্বারের একদম একটা প্রশ্ন তোমাকে করতে চাইবো, যারা রক্ষীরা রয়েছেন তারা কি প্রপারলি ট্রেন্ড? কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা শুধু থাকলেই হয় না, সেটা তো ব্যবহার করাও জানতে হয়। একেবারেই লিমা, দমকলের জন্য অপেক্ষা করা হয়েছিল নাকি সেখানে ফায়ার টেন্ডার দিয়ে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করা হয়েছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যতজন রোগী ক্যামেরার সামনে তাদের সেই সময়কার ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য জানিয়েছেন, তারা প্রত্যেকে বলেছেন তাদেরকে বলা হয়েছে আগুন লেগেছে, এখন পরীক্ষা হবে না, এখন সব এখান থেকে চলে যাও। পুলিশ কর্মীরা কি তাহলে একতলায় রোগী সরানোর কাজে ব্যস্ত ছিলেন? তাহলে রক্ষীরা যারা আছেন হাসপাতালে, যারা নিজস্ব রক্ষী রয়েছেন, তারা কি এখানে আগুন নেভানোর চেষ্টা করছেন? একদমই সৌরভ, এই প্রশ্নের উত্তর খোঁজার তো চেষ্টা আমরা করবোই, কারণ টিভি9 বাংলা একের পর এক প্রশ্ন তো তুলবেই অবশ্যই। এই ঘটনার পর আমরা একটু আবারও ঘটনাস্থলে নজর রাখি। আমাদের প্রতিনিধিরা লাগাতার আপডেট দিচ্ছেন একেবারে স্পট থেকে। সায়ন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সায়ন্ত, কি অবস্থা? মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখো, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি ভেতরে গিয়েছেন। কোথায় আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে সেটা বিষয়ে কিন্তু দমকল আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তিনি ভেতরে রয়েছেন, সঙ্গে এসএসকেএম এর যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারাও রয়েছেন। মূলত এই ঘটনার পর কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এসএসকেএম এর এমার্জেন্সি বন্ধ ছিল, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে থেকে এমার্জেন্সি আবার শুরু হয়েছে এবং আমি দেখাবো আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে যে তুমি দেখতে পাচ্ছ এমার্জেন্সির গেট কিন্তু সম্পূর্ণ ভিড় হয়ে রয়েছে। ভেতরে কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্স এসেছে রোগীকে নিয়ে, কিন্তু যেটা মন্ত্রী অরূপ বিশ্বাস তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এসএসকেএম তিনি কিন্তু দাবি করেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তিনি দাবি করছেন। কিন্তু তুমি দেখতে পাচ্ছ আরও একটি অ্যাম্বুলেন্স এলো, অর্থাৎ জরুরি বিভাগ যে বন্ধ ছিল কিছুক্ষণ আগে খুলেছে এবং খুলে থাকার পরে কিন্তু জরুরি বিভাগে একের পর এক অ্যাম্বুলেন্স আসা শুরু করেছে। যেহেতু এসএসকেএম একটি সুপার স্পেশালিটি হসপিটাল, তার জন্য কিন্তু এখানে সারা রাত ধরে রোগীরা আসেন।
সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আগুনের ঘটনায় কিন্তু তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে এবং যেখানে আগুনটা লেগেছে তার আশেপাশে কিন্তু রোগীর পরিজনরাও থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ দমকলের আধিকারিকরা দাঁড়িয়ে আছেন, দমকলের ডিরেক্টর অভিজিৎ পান্ডে দাঁড়িয়ে রয়েছেন। গোটা ঘটনায় তিনি পুরো পর্যবেক্ষণ করেছেন। একই সাথে মুখ্য সচিব ভেতরে ঢুকেছেন, তিনি বেরিয়ে আসার পরে কিন্তু তিনি যদি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে মন্ত্রী দাবি করছেন যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কোথাও আগুন রয়ে গেছে কিনা পকেটে, সেই যে তলায় আগুনটা লেগেছে সেই তলগুলোতে ভালোভাবে খতিয়ে দেখছে। কাঁচ ভেঙে কিন্তু জল দেওয়া হয়েছে। আগুন যেটা প্রত্যক্ষদর্শী এবং যারা আশেপাশে ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু বিকট শব্দ করে কিন্তু একের পর এক বৈদ্যুতিক সামগ্রী ফাটার আওয়াজ পাওয়া গিয়েছে, কিন্তু সেটা কি সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। আর সায়ন্ত, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা তুলে ধরছিলাম, রোগীর পরিজনেরা রয়েছেন, তারা যথেষ্ট আতঙ্কিত। সেখানে তো সারা রাত কাজ হয়, সারা রাত বিভিন্ন রকমের রোগী সেখানে আসতে থাকেন, মানে সেই পরিস্থিতিটা কি, মানে এমার্জেন্সি কি এখন নর্মাল? শান্ত, শোনা যাচ্ছে না? সম্ভবত সায়ন্ত আমার কথা শুনতে পাইনি। অবশ্যই আমরা সায়ন্তের সঙ্গে কথা বলবো, তবে ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানিয়ে দেব মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু দুজনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে হাসপাতালের আগুন কিন্তু আপাতত নিয়ন্ত্রণে এসেছে। লাগাতার দমকলের 9টি ইঞ্জিন কাজ করেছে এবং সেই চেষ্টায় কিন্তু আপাতত আগুন নিয়ন্ত্রণে। কিন্তু দেখো লিমা, যদি আমরা এসএসকেএমকে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, যা আমরা বিভিন্ন জেলার হাসপাতালের ক্ষেত্রেও বলে থাকি, আমাদের এই শহরেও যে কটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তার মধ্যে যদি আমরা এসএসকেএমকে নাম্বার 1-এও ধরে থাকি, তাহলে সেখানকার সিটি স্ক্যান বিভাগ, আমরা জানি যে সন্ধ্যে 6টার পর তা বন্ধ হয়ে যায়, কিন্তু ইমার্জেন্সি মানে জরুরি তৎপরতা বিভাগ, সেখানে যদি এরকম কেউ আসেন তারা ট্রিটমেন্ট করতে, তারা তাদেরকে টেস্টিফাইড করতে, তাহলে তো সত্যি তাদেরকে ফিরে যেতে হবে। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল, আমরা বারবার এই ট্যাগলাইন ব্যবহার করছি এই কারণে, কারণ প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, সত্যি কি রাজ্যের স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দফতর এইটা এড়িয়ে যেতে পারে যে এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? দেখো, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রয়েছে। 2016 সালে যখন অগ্নিকাণ্ড ঘটেছিল এসএসকেএমে, সেই আগুনের ব্যাপকতা কিন্তু অনেকটাই ছিল। সেই সময় কিন্তু রোগী পরিজনদের মধ্যে কিন্তু এসএসকেএমের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। 2018 সালে কিন্তু পরপর 2-3 মাসের মধ্যে দুবার আগুন লেগেছিল, তখনও কিন্তু অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। অর্থাৎ 2020 এবং 21 সালে কিন্তু কোভিডের জন্য কিন্তু সেই রকম কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু 2016, 18 এমনকি 2019-এর মাঝামাঝি সময় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এসএসকেএম হাসপাতালে। তখনও কিন্তু এই অগ্নিকাণ্ডে বা অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। বারবার এসএসকেএমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বারবার করে বলা হয় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট রয়েছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাই আমরা যাবতীয় ব্যবস্থা নিচ্ছি। আর এই আগুন লাগার পরে কিন্তু সেই অগ্নি নির্বাপন যন্ত্রগুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যায়, যেটা এবারও হলো যে অগ্নি নির্বাপন যন্ত্র কতটা কাজ করেছে। কারণ যে জায়গায় যে এমার্জেন্সি বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই এমার্জেন্সি বিল্ডিংয়ে কিন্তু আশপাশে প্রচুর রোগী এবং পরিজনরা শুয়ে থাকেন। এই অগ্নিকাণ্ড যদি ব্যাপকতা আরও বড় হতো, যেটা 2000 সালে যে ধরনের আগুন লেগেছিল বা 2018 সালের জুলাই আগস্ট মাসে যে ধরনের আগুন লেগেছিল, সেই ধরনের আগুন যদি লেগে থাকতো তাহলে কিন্তু এটা বড় বিপর্যয়ের সায়ন্ত, যারা হসপিটালে অ্যাডমিটেড তারা সন্ধ্যে 6টা পর্যন্ত এই সিটি স্ক্যানের পরিষেবা অ্যাভেল করতে পারবে। যদি 7:39 কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা ইমার্জেন্সি এই বিভাগে, এখানে যেখানে সিটি স্ক্যান হচ্ছে সেখানে তারা অ্যাভেল করতে পারবে না পরিষেবা, কারণ সেখানে আগুন লেগেছে। এই অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার ফল তাহলে যারা আসছে তাদেরকে ভুগতে হচ্ছে, কেন সেটা হবে? মদন মিত্র এই মুহূর্তে তিনি পৌঁছেছেন পরিস্থিতি দেখতে। শান্ত, সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মদন মিত্র পৌঁছেছেন, কিছুক্ষণ আগে আমরা দেখেছি মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই পরিস্থিতি খতিয়ে দেখেন। শান্ত, শান্ত,
বলছি মদন দা, এরকম একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল হঠাৎ করে আগুন লাগলো, প্রচুর রোগী আছে। অ্যাকচুয়ালি এসএস কেমটা না পশ্চিমবাংলায় যদি কেউ চেনে, মদন দা একটু এদিকে ঘুরে, মদন দা প্লিজ একটু এদিকে ঘুরে। এসএস কেমটা যদি বাংলায় কেউ চেনে তার নাম মদন মিত্র। তো আমি এসএস কেম চিনি, এবং এসএস কেম মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই নজর রয়েছে, সব জায়গায় নজর আছে, কিন্তু নিউরোসার্জারির পেশেন্ট একজনের গায়েও একটা আঁচড় লাগেনি, সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে, নিরাপদ জায়গায় নিয়ে গেছে, এবং আপনারা দেখুন এই পুরো বাড়িটা অন্ধকার করে দিয়েছে। এখানে এই কোণে সিটি স্ক্যান হয়, সব বন্ধ। তার কারণ পিজি বাংলার রাজধানী যেমন কলকাতা, তেমনি বাংলার হাসপাতালের রাজধানী হচ্ছে পিজি হাসপাতাল। এটা কেন ধরলো, কী করে ধরলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি। আমি শুনেছি আমাদের মাননীয় মন্ত্রী ববি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এসছেন। তবে পিজির ব্যাপারে লোকাল ছেলেদের সাহায্য তো নিতেই হবে, তার কারণ আমাদের এই পা থেকে মাথা পর্যন্ত ব্লাড টেস্ট করলে পিজি পাওয়া যাবে। এই পিজিটা আমরা তৈরি করেছি আমাদের বুক দিয়ে, জীবন দিয়ে, এবং যখন এখানে শাহজাদার গলাটা কেটে ফেলে দিয়েছিল, আমি আর মমতা ব্যানার্জি ছিলাম, আর কেউ ছিল না, ওই মেটিয়া ব্রিজের এক একটা মেটিয়া ব্রিজের এক একদিন রাত্রিবেলা 30 জন 50 জন আসতো। ফলে আমি খুব খুশি যে আমাদের মন্ত্রিসভার সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে ববি হাকিম, মেয়র নিজে এসছেন, অরূপ বিশ্বাস এসছেন, এবং এই মুহূর্তে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। বলছি পিজির মতো হাসপাতাল, এবং একটা আমি সব বলছি, এবং পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কলকাতা পুলিশ যে তৎপরতার সঙ্গে এখানে দেখুন তো, এখানে এই যে রাস্তা দিয়ে মুভ করছে, কেউ ভাবতে পারছে দিল্লির বুকে এইমস যদি জ্বলে যায়, ভেলোরে যদি সিএমসি জ্বলে যায়, বাইপাসে যদি অ্যাপেলও জ্বলে, সেরকম হচ্ছে ভবানীপুরে যদি পিজি জ্বলে। পিজি জ্বলার মতো কোনো কারণ নেই, পিজি কোনো রিস্ক নেয় না। আমি জানি না কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, এইসব ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়, কারণ এখানে দমকল রয়েছে, বাবলু সিং আমার লোকাল কাউন্সিলর রয়েছে, জন্টুরা রয়েছে। বাংলার মানুষের কাছে আমরা একেবারে করজোড়ে হাত জোড়ে বলছি, বিভ্রান্ত হবেন না, বিজেপি সিপিএমের গ্যাসে গরম হবেন না। এটা পিজি হাসপাতাল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড। এখানে ওহিও ল্যারিঙ্গোলজি একটা মেশিনের দাম 10 কোটি, গলার ক্যারোটির মধ্যে ঢোকে, উনি দুটো কিনে দিয়েছেন। এখানে কিডনি থেকে শুরু করে, এখানে একমো থেকে শুরু করে এমন কোনো মেশিন নেই যেটা নেই। পিজি আমাদের প্রাণ। বাট শুনুন, ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এক্সেপশন ইজ এক্সেপশন, বাট এক্সেপশন ইজ ক্যানট বি টেকেন অ্যাজ ল। খুব বিজেপির কোনো নেতাকে দেখছে হবে, কোথায় গেল হরিদাস পালেরা, রাজ্যপাল হরিদাস পাল গুলি করবে, বন্দুক মারবে। কে আবার বলেছে আমায় আগে টাচমি ছিল, এখন আমার বাড়ির সামনে কেউ আসবে না। আরে বাপের বেটা হলে আয় পিজিতে, অবশ্যই এরপর আসবে, কারণ জানে মদন মিত্ররা যখন পৌঁছে। মদন মিত্র বক্তব্য রাখছিলেন এসএসকেএমে অগ্নিকাণ্ডের ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সত্যজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন। সত্যজিৎ, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এই কথা বলে কি মদন মিত্র জাস্টিফাই করার চেষ্টা করলেন এই এসএসকেএমে অগ্নিকাণ্ডের ঘটনাকে?
না, একেবারেই মদনমিত্র তিনি আসছেন এবং তার যে উক্তি, তার যে বক্তব্য তার দ্বারা পরিষ্কার যে তিনি মূলত এই যে ঘটনাটা, এই ঘটনাকে তিনি লঘু করার চেষ্টা করেছেন এবং কোনো একটি জায়গায় তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছেন। মূলত তার বক্তব্যের যে নির্যাস, সেই নির্যাসের মধ্য দিয়ে তিনি সেইটুকু বলবার চেষ্টা করছেন। আমি যে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব, যে একেবারে এমার্জেন্সি বিল্ডিং এ ইতিমধ্যে বেশ কিছু রোগীর পরিজনেরা আসছেন, রোগী আসছেন অ্যাম্বুলেন্স করে, এবং এমার্জেন্সি বিল্ডিং এর ওপরের দিকটা একেবারে কার্যত অন্ধকার আচ্ছন্ন, সেখানে এখনো পর্যন্ত কোনো আলোর ব্যবস্থা নেই এবং এমার্জেন্সি বিল্ডিং এর সামনে ঠিক করতে কিছু মানুষ, কিছু রোগী পরিজনেরা আসছে এবং যেখানে আগুন লেগেছে যে ডিজিটাল স্ক্রিনের যে সামনে, সেখানে পুলিশ মোতায়েন আছেন এবং মন্ত্রী এবং যে চিফ সেক্রেটারি রাজ্যের তারা ভিতরে গেছেন এবং সেখানে গিয়ে এই আগুন লাগার উৎস কোথা থেকে তা যারা এখানের কর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝবার চেষ্টা করছে। রুবেলা, বর্তমান যা পরিস্থিতি, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পুলিশের তরফ থেকে যেটুকু জানানো হয়েছে। সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো।